বিয়ের আসরে খালাতো বোন আমার দিকে হাত ইশারা করে দিয়ে বলল, আমি এই ছেলেকে ভালোবাসি। যদি আমি কাউকে বিয়ে করি তাহলে এই ছেলেকেই আমি বিয়ে করব। খালাতো বোনের কথা শুনে আমার শরীর কাঁপতে লাগলো। বিয়ের পিড়িতে ছেলেটা মাত্র কবুল বলেছে, আর আমার খালাতো বোন ফারিয়া এখন শুধু কবুল বললেই সবকিছু ওকে। কিন্তু এর মাঝে যে ও এমন কিছু বলবে কেউ আশা করে নাই। আমার খালা ফারিয়ার দিকে এগিয়ে গিয়ে বলল, মারে কি বলিস এসব, তুই এমন পাগলামো করিস না, এখন সুন্দর করে কবুল বলে ফেলাম্মু। ফারিয়া বিয়ের পিড়ি থেকে উঠে আমার সামনে এসে বলল, আমাকে বিয়ে করবেন না ভাইয়া আপনি? আমাদের যে এতদিনের সম্পর্ক, এটার কি হবে? কেন সবাইকে বলতে আপনি ভয় পাচ্ছেন আমাদের কথা? আপনি সবাইকে বলে দিন আমি আছি আপনার পাশে। এর মাঝে নতুন জামাই দাঁড়িয়ে বলল, ভাগ্য ভালো যে এই মেয়ের সাথে বিয়ে হবার আগেই সবকিছু জেনে গেছি। এই মেয়েকে আমি আর বিয়ে করব না। যদিও বিয়ে করি তাহলে বিয়ের পর এই মেয়ে আর আমার সংসার করবে না। যা হয়েছে বেশ ভালোই হয়েছে আমি মনে করি, নইলে বিয়ের একটা কলঙ্কের দাগ লেগে যেত আমার শরীরে। বাবা এখন চলো, আমরা আর এই মুহূর্তে এখানে দাঁড়াবো না। যা হয়েছে এইসব পরে দেখা যাবে, এখন চলো। এই কথা বলে ছেলের সাথে যারা যারা আসছিল সবাই চলে গেল। এক এক করে বিয়ে বাড়ি শূন্য হয়ে গেল। এখন শুধু আমাদের পরিবার ছাড়া আর কেউ নেই। আম্মু ঠাস করে আমার গালে একটা চড় দিয়ে বলল, কোনোদিন তোরে কোনো মেয়ের সাথে কথা বলতে দেখি নাই, তাহলে আজকে তোর খালাতো বোন তোর নামে এমন কিছু কিভাবে বলল? এখন যদি আমি কিছু না বলি তাহলে বিষয়টা অন্যদিকে চলে যাবে। এজন্য আমি ফারিয়াকে বললাম, তোর সাথে আমার আগে কোনোদিন কথা হয়েছে? ফারিয়া মাথা নিচু করে বলল, না ভাইয়া। আমি বললাম, তাহলে তুই আমাকে প্রথম দেখাতে কিভাবে এই কথা বলতে পারলি? আর আমি তো এখানে আসছি তোর বিয়ে খেতে। যদি এমন কিছু জানতাম তাহলে আর কখনোই এখানে আসতাম না। ফারিয়া শাড়ি দিয়ে মুখ ঢেকে বলল, আমাকে অন্য জায়গায় বিয়ে দেওয়া হবে। যদি তোর কাছে বিয়ে দেয় সমস্যা কি? আমি অচেনা কাউকে বিয়ে করতে পারবো না, আমি তোকেই বিয়ে করব। খালা ফারিয়াকে ধমক দিয়ে বলল, সবকিছু হয়ে গেছে, এখন শুধু বিয়েটা বাকি ছিল। তুই কেন এমন করলি? মানুষ এখন আমাদের কি বলবে? থুতু দিবে আমাদের মুখে। ফারিয়া বড় গলায় বলে দিল, আমি খারাপ কিছু করেছি আম্মু? আমি তো বিয়ে করব। আমি কি না করেছি যে আমি বিয়ে করব না? কিন্তু আমি ওকেই বিয়ে করব। ফারিয়ার কথা শুনে আমার অনেকটাই রাগ হলো। এখানে আসছি বিয়ে খাওয়ার জন্য। যদি এই মেয়েকে বিয়ে করতে হয় তাহলে আমি কখনো এখানে আসতাম না। আমি আম্মুকে বললাম, এখন তো সবকিছু শুনছো নাকি তুমি? আমি এখন কাউকে বিয়ে করতে পারবো না। আসলে এখানে আসাই আমার অপরাধ ছিল। চলো তো আম্মু, আমরা বাসায় যাই। ফালতু সময় নষ্ট করে কোনো লাভ আছে? আমার কথা শুনে আমার খালা আম্মুর হাত ধরে বলল, আমার একটাই মেয়ে, তোর ছেলের জন্য আমার মেয়ের বিয়ে ভেঙে গেছে। প্লিজ তুই না করিস না, বিষয়টা তুই একটু চিন্তা করে দেখ। আমার আম্মু খালাকে বলে দিল, আরে আমার ছেলে তোর মেয়েকেই বিয়ে করবে, এত চিন্তা করিস না, আমি আছি না। এই রে এখন প্যাঁচ লাগিয়ে দিল আমার আম্মু। মন চাইছে এখনই আমি চলে যাই, তবে ছোট থেকেই আমার একটা অভ্যাস আছে যে আমি কখনো আম্মুর মুখের ওপর কথা বলি না। আমার বয়স যখন 7 বছর তখন আমার বাবা মারা যায়, আর তখন আমার একটা পিচ্চি বোন ছিল। পরে আমার আম্মু মানুষের বাসায় কাজ করে আমাদের বড় করেছে। তার মুখের ওপর আমি আজ পর্যন্ত কোনো কথা বলি নাই। তবে আমি আম্মুকে বললাম, আম্মু বিষয়টা একটু চিন্তা করে দেখো প্লিজ, আমি এখন বিয়ে করতে প্রস্তুত নয়। হারিয়া আমার হাত ধরে বলল, আজকে প্রথম দেখায় আমি তোরে পছন্দ করে নিয়েছি। আবার তুই আমার খালার ছেলে, যখন মন চাইবে আমি বাসায় আসতে পারবো। প্লিজ তুই না করিস না। আমি বললাম, আমি এখন কিছু বলতে পারবো না, খুব খিদে পেয়েছে। এসেছি সেই কখন হলো, কিন্তু এখনো কিছু খাই নাই। এর মাঝে আমার ছোট বোন এসে বলল, ভাইয়া সারা জীবন খেতে পারবি, আগে আপুকে বিয়েটা করে নে। আমি সবার কথা শুনে চেয়ারে বসে গেলাম। আমি এখন বিয়ে করতে চাইছি না। আমি বিয়ে করলে আমার বোন আর আম্মুর কি হবে? বিয়ে করলেই তো সবকিছু এলোমেলো হয়ে যাবে। এজন্য আমি এখন বিয়ে করতে চাইছি না। কিন্তু আম্মু তো এই কথা বুঝতে চাইছে না। ফারিয়া আমার কানে কানে এসে বলল, কোথাও গিয়ে বাঁচতে পারবি না, আমাকে বিয়ে করতেই হবে। বিয়ে না করলে আমি তোর বাসায় গিয়ে বসে থাকবো। এখন তো বিয়েটা করবি। আমি খালার দিকে তাকিয়ে বললাম, আমাকে একটু সময় দেন খালাম্মা, আর আমি এখানে এত কিছু আশা করে আসি নাই। খালা আমার হাত ধরে বলল, এত চাপ নেওয়ার দরকার নেই, তোর যত সময় লাগে নিবি। আমরা তোর উপর কোনো চাপ সৃষ্টি করতে চাই না। তবে বাবা, আমার কিন্তু এই একটাই মেয়ে, ওর খুশিতে আমরাও খুশি। এখন ভিতরে চল, আর ফারিয়ার আব্বু সবকিছু গুছিয়ে নাও। এখন বিয়ে হবে না, ছেলে যখন রাজি হয় তখন বিয়ে হবে। বাসার ভিতরে যাওয়ার পর খালা আমাকে পুরোই জামাই আদর করতে শুরু করলো। আমি তো বিষয়টা বুঝেই গেছি যে কেন আমাকে এত জামাই আদর করা হচ্ছে। কিন্তু আমাকে যত কিছুই বলুক না কেন
ভাই, আমি তো এই বিয়ে করব না। বিয়ে করতে হলে একটা ফিলিংস দরকার, কিন্তু সেই ফিলিংস তো আমার ভিতরে নেই। আর আমার ছোট বোন কই আমাকে একটু বাঁচাবে, তা না করে ও আম্মুর পক্ষ নিয়েছে। তবে ছোট বোনের কথা আর কি বলবো, সব সময় চুপচাপ থাকে, সারাদিন শুধু পড়াশোনা আর কিছু বোঝে না। খাওয়া দাওয়া শেষ করে খালা আমাকে একটা রুম দেখিয়ে বলল, বাবা যাও, এই রুমে গিয়ে একটু বিশ্রাম নাও, তোমাকে কেউ বিরক্ত করবে না। আমি রুমের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। তবে এটা যে ফারিয়ার রুম আমি দেখেই বুঝে গেছি। বিছানায় বসে আমাদের পাশের এলাকার এক বড় ভাইকে কল দিলাম। অনেকদিন হলো তিনি ঢাকায় থাকেন, তবে ওনার সাথে আমার মোটামুটি একটা ভালো সম্পর্ক আছে। খুব ভালো মানুষ উনি। বড় ভাই ফোন রিসিভ করে বলল, কিরে আজকে কিভাবে মনে হলো আমাকে, তারপর বল তোর কি অবস্থা। আমি বললাম, এই তো ভাইয়া আছি মোটামুটি, একটা হেল্প লাগতো যদি করে দিতেন। বড় ভাই বলল, বল কি করতে হবে। আমি বললাম, একটা রুম লাগবে, আমি আমার পরিবার নিয়ে শহরে চলে আসবো, আর কালকেই চলে আসবো। একটু যদি ব্যবস্থা করে দিতেন তাইলে ভালো হতো। বড় ভাই বলল, ও এই কথা, আচ্ছা ঠিক আছে, আমি সবকিছু ব্যবস্থা করে রাখবো, তুই চলে আয়। আর কোনো সমস্যা হয় নাই তো আবার। আমি বললাম, ভাইয়া সমস্যা হয়েছে দেখেই তো চলে আসছি, আপনার সাথে এসে কথা বলবো, ঠিক আছে। বড় ভাই বলল, আচ্ছা ঠিক আছে, শহরে এসে আমাকে কল দিস, আমি সবকিছু ব্যবস্থা করে রাখবো। আমি বললাম, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। কল কেটে দিতেই দরজার বাইরে থেকে ফারিয়া বলছে, ভিতরে আছেন নাকি আমার ভয়ে পালিয়ে গেছেন। আমি দরজা খুলে বললাম, কি চাই এখানে, এখন আমি ঘুমাবো, বিরক্ত করো না তো আমাকে, এমনিতেই আজকে আমার 12টা বাজিয়ে দিয়েছো। ফারিয়া মুখ বাঁকিয়ে ভিতরে ঢুকে বলল, আমার রুমে আমি আসবো না তো কি আপনার নানা আসবে। তবে আপনি এখন থেকে অভ্যাস করে নেন, বিয়ের পর তো এই রুমেই থাকতে হবে আপনাকে। আমি বললাম, আচ্ছা ফারিয়া, তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব। ফারিয়া বলল, হাজারটা জিজ্ঞেস করেন, আমি কি আপনাকে না করছি। আমি বললাম, আমি এখন বিয়ে করতে প্রস্তুত না, তুমি অন্য কাউকে বিয়ে করে নাও। ছেলেটা তো আমার থেকেও হ্যান্ডসাম ছিল, না করলে কেন। ফারিয়া বলল, আমি কি আগে জানতাম যে আমার খালাতো ভাইয়ের চেহারা এত কিউট, যদিও একটু কালো, নাকটা একটু লম্বা, দাঁতগুলো বাঁকা বাঁকা, এরপরও আমি আপনাকে পছন্দ করে নিয়েছি। আমি বললাম, আমার প্রশংসা করছো নাকি আমার দুর্নাম করছো। ফারিয়া হাসি দিয়ে বলল, আপনার যেটা মনে হয় আমি সেটাই করছি। তবে এখন আপনাকে বিয়ে করতে হবে কে বলেছে, আপনি যত ইচ্ছে সময় নেন, আর এতদিনে আমার আপনার প্রতি ভালোবাসা দ্বিগুণ বেড়ে যাবে। আমি বললাম, ভালোবাসার কথাটা তোমার মুখে মানায় না, ভালোবাসা শব্দটার সবাই মূল্য দিতে পারে না। সবাই ভালোবাসতে পারে ঠিকই, কিন্তু এর মূল্য সবাই দিতে পারে না। ভালোবাসা ঠিক ভালোবাসার জায়গায় রয়ে যায়, মাঝে শুধু দুইটা জীবন নষ্ট হয়ে যায়, নইলে একটা মেয়ের কারণে একটা ছেলের জীবন চলে যাবে। তবে এই পৃথিবীতে সবাই যদি ভালোবাসার মূল্য দিতে পারতো, তাহলে আজকে সবকিছুর ঊর্ধ্বে ভালোবাসাই থাকতো। কিন্তু আমরা এটাকে আজকাল খেলার পুতুলের মতো নিয়ে খেলি, মন যা চাই তাই করি। তবে আমি সবসময় বলি, ভালোবাসা পবিত্র জিনিস, তোমাদের মতো কিছু মেয়ের জন্য এই জিনিসটা অপবিত্র হয়। ফারিয়া বলল, ও মাই গড, আপনি এত সুন্দর করে ভালোবাসার বর্ণনা তুলে ধরলেন, আমি তো আরো আপনার উপর আসক্ত হয়ে গেছি। আমি বললাম, এই পর্যন্ত কয়টা ছেলের সাথে প্রেম করেছো। আমার কথা শুনে ফারিয়ার মুখ কালো হয়ে গেল। ও হয়তো ভাবতেও পারে নাই আমি ওরে এই কথা বলবো। তবে আজকালকার মেয়েগুলোকে আমি ভালো করেই চিনি নাকি। ফারিয়া কিছু বলছে না দেখে আমিও হাসি দিয়ে বললাম, তোমার আম্মুকে বলে দিও সকালে আমরা চলে যাব, আর আমরা আমাদের সিদ্ধান্ত পরে জানাবো, হঠাৎ করে বললে সবকিছু হয়ে যাবে না। ফারিয়া আমার মুখোমুখি দাঁড়িয়ে বলল, আগে কি করছি না করছি এইসব জানি না, তবে বিয়ের আসরে বসে মনে হলো এই মুহূর্তে আমার বিয়েটা না করাই উত্তম। কিন্তু এখন আপনার কথা শুনে মনে হলো আমি সত্যি ভালো একজন মানুষকে চয়েস করেছি। তবে একটা কথা কিন্তু মাথায় রাখবেন, আমার থেকে পালিয়ে বাঁচতে পারবেন না, বিয়ে কিন্তু আমাকেই করতে হবে। আমি বললাম, হুমকি দিচ্ছ নাকি আমাকে। ফারিয়া বলল, যদি এটা আপনার কাছে হুমকি মনে হয় তাহলে মনে করেন তাই দিচ্ছি। আমি বললাম, আমাকে পছন্দ হবার একটা কারণ বলো তো। ফারিয়া বলল, প্রথমত হলো আপনাকে দেখিয়ে আমার বিয়ে ভাঙা, আপনাকে বিয়ে করব না আমি কিছুক্ষণ আগে এটাই আমার মাথায় ছিল। তবে একটু আগে যেই কথাগুলো বললেন না, ওগুলো শুনে আমি আপনার প্রেমে পড়ে গেছি। আমি বললাম, ফালতু একটা মেয়ে। ফারিয়া বলল, কি আমাকে ফালতু বললেন। আমি বললাম, না বোন, তোরে আমি ফালতু বলি নাই, আমি নিজেকে নিজেই ফালতু বলছি। এখন তুই রুম থেকে বের হ, আর আমার ছোট বোনকে বল আমার সাথে দেখা করতে, বল যে দরকার আছে।
ফারিয়া মুখ বাঁকিয়ে চলে গেল। ফারিয়া যেতেই আমার ছোট বোন এসে বলল, ভাইয়া বল কি হয়েছে। আমি ছোট বোনকে আমার পাশে বসিয়ে ওর হাতে আমার ফোনটা দিয়ে বললাম, স্কুলের স্যারের সাথে কথা বলবি আর বলবি, স্যার আমরা গ্রাম থেকে শহরে চলে যাব, এখান থেকে চেঞ্জ হয়ে শহরে ভর্তি হব, এটুকু বলে স্যার সবকিছু বুঝে নিবে, আর এইসব কথা কাউকে বলবি না, ঠিক আছে। আমার কথা শুনে ছোট বোন চুপচাপ আমার ফোন নিয়ে বের হয়ে গেল। আর আমি আগেই বলেছি আমার বোন সবসময় চুপচাপ থাকে, ওর কাছে পড়াশোনা হলেই হবে, আর কিছু লাগে না ওর। রাতে ফারিয়া একটু বিরক্ত করেছে, কিন্তু কি আর করব, এখানে আছি যেহেতু সহ্য করে নিতেই তো হবে। সকালে বাসায় যাব বলে রেডি হচ্ছি, তখন খালা এসে বলল, বাবা চলে যাবি নাকি। আমি বললাম, খালা যেতে তো হবেই, বাসায় অনেক কাজ পড়ে আছে। খালা বলল, কিন্তু আমাদের কথাটা। আমি বললাম, আম্মুর সাথে সবকিছু পাকা কথা বলে রাখবেন, আর আমাকে একটু সময় দিতে হবে, আমি তো আর না করি নাই। খালা আমার মাথায় হাত দিয়ে বলল, বেঁচে থাক বাবা, এটাই দোয়া করি। এখন কি সত্যি চলে যাবি। আমি বললাম, যেতে তো হবেই, অন্য একদিন আসবো। খালা বলল, আচ্ছা ঠিক আছে যা, আমরা একদিন সবাই তোদের বাসায় গিয়ে বিয়ের কথা পাকা করে আসবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে খালা। খালা যেতেই ফারিয়া রুমের ভিতরে আসলো, আর এসেই বলল, আম্মু কি বলছে শুনেছেন তো। ফারিয়ার কথা শুনে আমি বললাম, যেই মেয়ে বিয়ের পিড়িতে বসে বলতে পারে আমি এই বিয়ে করব না, আমার কাউকে পছন্দ আছে, সেই মেয়ে আমার সাথে বিয়ের পিড়িতে বসলে এই কথা বলবে না, এর কি কোনো গ্যারান্টি আছে। আর এমনটাও তো হতে পারতো যে আমার থেকে ওই ছেলে দ্বিগুণ ভালো, কিন্তু মনের ভিতরে একটা সন্দেহ বারবার কাজ করবে আমার। ফারিয়া বলল, আমার সাথে এই কথাগুলো বলতে পারলেন আপনি। আমি বললাম, দেখো আমি সারা জীবন আমার আত্মীয় স্বজনের কাছ থেকে দূরে থেকেছি, 3 দিন যদি ভাত না খেয়েও ছিলাম, তবুও কারোর কাছে গিয়ে হাত বাড়াই নাই। এখন আমি আমার নিজের সিদ্ধান্ত নিতে পারি। আমরা গরিব হওয়ার পর আমাদের আত্মীয় স্বজনরা আমাদের খোঁজখবর নিত না, তাদের সাথে আমাদের আবার কিসের সম্পর্ক। শুধু আম্মুকে সম্মান করি বলে কিছু বলতে পারি নাই, তবে যদি আমার ভালো মনে হয় তাহলে আমি এই বিয়ে হয়তো করতে পারি, নইলে নাই। থাকো তুমি, গেলাম। যদি নসিবে আবার থাকে তাহলে হয়তো কোনো একদিন দেখা হবে, হয়তো বাসর ঘরে, নইলে খোলামেলা আকাশের নিচে। এই কথা বলে বাসা থেকে বের হয়ে গেলাম। একটা সিএনজি নিয়ে সরাসরি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তবে আমার খালাতো বোন ফারিয়া হয়তো বুঝে গেছে আমি কি বলতে চেয়েছি। ছোট বোনকে স্কুলের সামনে নামিয়ে দিয়ে বললাম, তাড়াতাড়ি সবকিছু গোছগাছ করে চলে আসবি। বাসায় যাওয়ার পর আম্মুকে বললাম সবকিছু রেডি করো, কিন্তু আম্মু বলল, বাবা আমরা এখন কোথায় যাব, আর আমার বোনকে যে আমি কথা দিয়ে আসছি। আমি বললাম, ওগুলো পরে দেখা যাবে, এখন চলো তো, দেরি করে লাভ নেই, শহরে গিয়ে দেখি যদি ভালো একটা চাকরি পাই, এত কষ্ট করে পড়াশোনা করছি, বসে থাকার জন্য তো আর নয়। ছোট বোন আসার পরে সবকিছু গুছিয়ে দরজায় তালা ঝুলিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। স্টেশনে গিয়ে টিকিট কেটে ট্রেনে উঠে গেলাম। প্রায় 6 ঘন্টা জার্নি করার পর আমরা আমাদের গন্তব্যের জায়গায় এসে গেলাম। ট্রেন থেকে নেমে একটু দূরে গিয়ে দাঁড়ালাম। আম্মু বলল, বাবা এখন আমরা কোথায় যাব। আমি বললাম, চিন্তা করো না আম্মু, আমি সবকিছু আগে থেকেই রেডি করে রেখেছি। এই কথা বলে পকেট থেকে ফোনটা বের করলাম। তখন কোথা থেকে একটা মেয়ে এসে আমার হাতে একটা ব্যাগ দিয়ে বলল, আমার ব্যাগটা একটু ধরেন তো, আমি রিক্সাওয়ালাকে টাকাগুলো দিই। আমি ব্যাগটা হাতে নিতে গিয়ে ব্যাগটা নিচে পড়ে গেল, আর ব্যাগের ভিতর থেকে বইগুলো নিচে পড়ে গেল। এটা দেখে পিচ্চি মেয়েটা আমার দিকে চোখ গরম করে বলল, এটা একটা কাজ করলেন। আমি সরি বলে বইগুলো তোলার জন্য নিচে বসলাম, আর আমার সাথে মেয়েটাও নিচে বসলো। সাথে সাথে ওর মাথার সাথে আমার মাথায় লেগে মেয়েটা নিজের শরীরের ওজন সামলাতে না পেরে আমার উপর এসে পড়লো। রাস্তার মাঝে একটা মেয়ে আমাকে জড়িয়ে ধরে আমার উপর পড়ে আছে। বিষয়টা কেমন যেন লজ্জাজনক হয়ে গেল। আমার আম্মু আর ছোট বোন এই বিষয়টা খুব মনোযোগ সহকারে দেখছে। আমি মেয়েটাকে দূরে সরিয়ে রেখে বললাম, আসছিলাম সাহায্য করতে, উল্টোই মেয়ে আমার উপর পড়ে গেল। আজকালকার মেয়েদের লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। আমার কথা শুনে মেয়েটা দাঁড়িয়ে শাড়িটা কোমরের সাথে গুজে আমার দিকে চোখ বড় বড় করে দেখতে লাগলো। তবে আমি যেটা অনুমান করলাম, মেয়েটা আমার বোনের সমবয়সী, হয়তো ক্লাস 9-এ অথবা 10-এ পড়ে। চেহারায় আলাদা একটা মায়া মায়া ভাব আছে, তবে ওর মুখটা একদম গোল। তোর আমি কি করছি, পিক্সি একটা মেয়ের এত প্রশংসা করছি কেন। মেয়েটা আমার তাকানো দেখে বলল, মানুষ চিনেন তো, কেটে রেখে দিব। আমি বললাম, ও মা তাই নাকি, দেশটা কি আপনার বাবার, মন যা চাই তাই করবেন, আবার বলেন কেটে রেখে দিব। আমি কি হাত গুটিয়ে বসে থাকবো বুঝি। মেয়েটি বলল, আমার মুখের উপর কথা বলিস, এই সুইটি চৌধুরীর মুখের উপর এত বড় কথা। তবে রে
এই কথা বলে মেয়েটা আমার উপর হাত তুলতে চেয়েছিল। আমি মেয়েটার হাত ধরে বললাম, সব জায়গায় ঝগড়া করে পারবেন না, আজকে মেয়ে বলে ছেড়ে দিলাম, এখন এখান থেকে চলে যান। আর দেখতে শুনতে তো মাশাল্লাহ, এভাবে গায়ে পড়ে ঝগড়া করার কোনো মানে আছে? আমি তো আপনাকে সাহায্য করতেই বইগুলো তুলে নিচ্ছিলাম, আর আপনি কি করলেন? আমার গায়ের উপর পড়ে গেলেন, এটা কোনো কথা? মেয়েটা শুধু রাগে চোখ মুখ লাল করে আছে, এখন আর কিছু বলছে না। পিছন থেকে আমার আম্মু বলল, আহ বাবা, এইসব কি করছিস তুই? পিচ্ছি একটা মেয়ের সাথে এটা করা ঠিক হয় নাই, ওর বইগুলো ব্যাগের ভিতরে ঢুকিয়ে দে আর ওকে সরি বল। আম্মুর কথা মতো নিচে বসে আমি মেয়েটার বইগুলো ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিলাম আর বললাম, নেক্সট টাইম যেন সামনে না পড়েন। আমি তো আজকে ছেড়ে দিলাম, আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে কি হতো জানেন তো? মেয়েটা ব্যাগটা হাতে নিয়ে বলল, মন চাইছে আপনাকে আজকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলি, যদি আর কোনোদিন দেখা হয় তাহলে কিন্তু আপনাকে দেখার আছে আমার। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, দেখিও, এখন বাসায় গিয়ে ফিডার খাও বাচ্চা মেয়ে, আর কান্না করো না, মানুষ দেখলে বোকা বলবে। মেয়েটি বলল, তোরে তো। এবার আম্মু এসে মেয়েটাকে বলল, মা, আমি আমার ছেলের হয়ে সরি বলছি, কিছু মনে করো না, ঠিক আছে? তুমি এখন বাসায় যাও। সুইটি মেয়েটা আম্মুকে বলল, থাক আন্টি, আমি কিছু মনে করি নাই, তবে আপনার ছেলে গায়ে পড়ে ঝগড়া করে, ওর স্বভাব ঠিক করতে বলবেন। এ কথা বলে মেয়েটা একটু সামনে গিয়ে আমার দিকে ইশারা করে ওর গলায় হাত দিয়ে দেখিয়ে বলল, পরের বার পেলে একদম কিন্তু কেটে দিব। আমিও ইশারা করে বললাম, আগে বাসায় গিয়ে দুধু খাও, ঠিক আছে বাচ্চা মেয়ে? মেয়েটা যাওয়ার পর আম্মু বলল, আগে বাসায় চল, পরে তোরে দেখাচ্ছি। তো এভরিওয়ান, গল্পটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন, আর যদি গল্পটি ভালো হয়ে থাকে সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।